যাও নিজের ঘরে। অঞ্জনা বাঁকা চোখে কুমুদের হাতের দিকে তাকায়। কি হলো, যেতে বললাম না? অঞ্জনা কিছুটা ইতস্তত করে আস্তে আস্তে চলে যায়। মা কিছু বলবে? আরশি বেগম মেয়ের কাছে এসে দাঁড়ায়। মেয়েটা 2 দিনেই কেমন হয়ে গেল, চেনাই যাচ্ছে না। সামনে তার বিয়ে, আর কদিন পরেই সে কোন দূর প্রবাসে চলে যাবে তাদের ফেলে। মেয়েটার জন্য ভীষণ কষ্ট হয় আরশি বেগমের। আমার সাথে আয় মা। তোমার সাথে যাব মানে কোথায় যাব? বিয়ের আগ পর্যন্ত তুই আমার সাথে আমার ঘরে ঘুমাবি, তোর বাবা অন্য ঘরে থাকবে। কুমুদ হালকা চিৎকার করে উঠে বলল, কি বলছো মা? এত অবাক হওয়ার কি আছে? আমার একটু ইচ্ছে করে না মেয়েটাকে আমার কাছে রাখতে। আবার কবে দেখা হবে না হবে, কুন্দনকেও রাখবো একসাথে। আমার দুই পাশে দুই মেয়ে ঘুমাবে এই কয়টা দিন। কুমুদ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। মা কাল থেকে ঘুমাই। না, আজ থেকেই ঘুমাতে হবে। আমি আর একটা দিনও তোদের কাজ ছাড়া করতে চাই না। কুমুদ একবার মায়ের দিকে একবার বিছানার দিকে তাকায়। আরশি বেগম মেয়ের হাত ধরে টেনে নিয়ে বলে, আমার সাথে চল। মা আমার কথাটা শোনো। সব কথা ঘরে যেয়ে শুনবো, আগে চল তো। কুমুদকে আর একটা কথাও বলার সুযোগ দেয়নি আরশি বেগম। এই নির্দেশ তার স্বামীর। আনোয়ার মোড়ল স্ত্রীকে বলেছে, আজ থেকে 2 মেয়েকে কোনোভাবেই চোখের আড়াল করা যাবে না, রাতেও না। সেও দেখতে চায় বিয়ে করতে 2 মেয়ের সমস্যাটা কোথায়। আর্স এই আর্স, মঈন কবির, তোরা উঠে পড়। মেঝেতে ঢালাই বিছানা করে ওরা 13 জন ঘুমিয়েছিল। জহিরের ডাকে ধর্মর করে উঠে বসে সবাই। আরও ঘুম ভাঙা চোখ ডলতে ডলতে জহিরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে জহির ভাই? জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে এখনো আলো ফোটেনি বাইরে। তোরা প্রস্তুত হয়ে নিস ভাইয়া, এখনই রওনা দিতে হবে তোদের। কি বলছেন জহির ভাই, এখনো তো ভোরই হয়নি। আমার কাছে খবর এসেছে চট্টগ্রামের অবস্থা ভালো না, ওখানে আমাদের মুক্তিদের ধরাশায়ী করে ফেলা হবে আজ। ওরা গোপনে খবর পেয়ে গেছে চট্টগ্রামে আজ দক্ষিণ থেকে বেলুচ রেজিমেন্ট, উত্তর থেকে চট্টগ্রামের সেনাবিন্যাস, আর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে পাক সেনারা আক্রমণ করবে আমাদের উপর। ওখানে দরকার যত তাড়াতাড়ি সম্ভব তোদের ওখানে পৌঁছতে হবে। 13 জন তাগড়া জোয়ান সাথে সাথে বিছানা ছেড়ে উঠে বসে। তাদের সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ সময়। আরাম করে ঘুমানোর সময় না এখন। খুব তাড়াতাড়ি সবাই প্রস্তুত হয়ে নেয়। এরই মধ্যে ফজরের আজান পড়ে যায়। জহির সহ 14 জনের মধ্যে 9 জন ওরা মুসলিম। একসাথে নামাজ পড়ে নেয় ওরা। বাকিরা বসে থাকে ওদের পাশেই। নামাজ শেষ হলে নারায়ণ নামের ছেলেটা আর সে কাঁধে হাত রেখে বলল, অনেক দোয়া করা সৃষ্টিকর্তার কাছে, বাঘের মতো যাচ্ছে, বীরের বেশে যেন ফিরতে পারি স্বাধীন বাংলাকে ছিনিয়ে নিয়ে। কোনো অশুভ শক্তি যেন আমাদের দমন না করতে পারে। আরশ নারায়ণের হাতটা চেপে ধরে ভরসার হাসি হাসে। 13 জনকে সামনে দাঁড় করায় জহির। তার নিজেরও একটু পরেই রওনা হতে হবে। তার আগে ওদের বিদায় জানাবে ও। ওরা একযোগে বলল, প্রস্তুত। সবাই কি প্রস্তুত? কিছু কথা বলবো যার আগে সবাই কথাগুলো মাথায় ঢুকিয়ে নে, কোনোভাবেই যেন এর অনাথা না হয়। হবে না জহির ভাই। ওরা একযোগে বলল, প্রস্তুত। প্রথম কথা, কেউ কাপুরুষের মতো পালিয়ে আসবি না যুদ্ধক্ষেত্র ছেড়ে। শেষ নিঃশ্বাস পর্যন্ত বুক চিতিয়ে যুদ্ধ করবি তোরা। মনে থাকবে জহির ভাই, পালাবো না। দ্বিতীয় কথা, কেউ কাউকে বিপদে ফেলবি না। ওখানে যারা থাকবে তোদের সাথে তারা সবাই মুক্তিকামী, তাই ওটা তোদের পরিবার আজ থেকে। তাই কাউকে বিপদে ফেলে নিজে বাঁচার চেষ্টা করবি না। মনে থাকবে। প্রচুর কষ্ট করতে হবে কিন্তু, অমানসিক কষ্ট। হয়তো খেতে পাবি না দিনের পর দিন, প্রাণ করার জন্য পানিও পাবি না, কিন্তু পিছিয়ে আসা যাবে না। সিংহ যেন মৃত্যু ঠিক আগেও গর্জন করে, তোদেরও তাই করতে হবে। আরাম আয়েস কথা ভুলে যেতে হবে স্বাধীনতার আগে পর্যন্ত। সবাই একসাথে মাথা নাড়ে। আর শেষ কথা, ধরা পড়ে গেলে কোনোভাবেই ঘাঁটি বা সহযোদ্ধাতে অবস্থান বলা যাবে না। প্রচুর মারবে, কষ্ট দিবে, অমানসিক কষ্ট দিতে পারে, তাও মুখ খোলা যাবে না। বলবি কিছুই জানিস না, জানলেও বলবি না। ওরা হাত মুষ্টিবদ্ধ করে সোজা হয়ে দাঁড়ায়। দৃঢ় বুক দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জহিরের। এবার তোরা মানসিক প্রস্তুতি নিয়ে নে, এখনই বের হতে হবে তোদের।
ওরা একে একে জহিরের সাথে হাত মেলায়। জহির যেন ওদের মাঝেই স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে। যা, বাঘের বাচ্চারা, স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আয়। সবে উদয় হওয়া লাল সূর্যের সাথে জহিরের রক্ত গরম করা চিৎকার যেন মিলেমিশে যায়। ওরা দৃঢ় পায়ে হেঁটে যেতে থাকে জিপের কাছে। জিপ ছাড়ার আগ মুহূর্তে সবাই জহিরের দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। হয়তো এদের মধ্যে অনেকের সাথেই আর দেখা হবে না তার কখনো। হয়তো সে নিজেই আর থাকবে না। কিন্তু আর যাই হোক, স্বাধীনতা তাদের লাগবে, লাগবেই। উদ্ভ্রান্তের মতো বিছানা উল্টাচ্ছে কুমুদ। মাথা খারাপ হয়ে গেছে তার। কোথায় গেল চিঠিটা? কার হাতে গেল? এখানেই তো রেখেছিল সে চিঠিটা। কি হবে এখন? বাবা বা ভাইজানের হাতে চলে গেলে? সারা রাত ঘুম হয়নি তার দুশ্চিন্তায়। মায়ের ঘুম খুব পাতলা, উঠতেও পারেনি বিছানা ছেড়ে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে সে। ভোরে মা নামাজ পড়তে উঠলেই দৌড়ে বেরিয়ে এসেছে সে ঘর থেকে। যেভাবেই হোক চিঠিটা তার পড়ে আগুনে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু কোথায় কি? কোথাও নেই সে চিঠি। কান্নায় ভেঙে পড়ে কুমুদ। দুই হাতে চুল চেপে ধরে সে মাথার। সে কি তবে দায়ী হবে তার মাস্টার মশাইয়ের বিপদের জন্য? কুমুদ, চমকে উঠে তাকায় কুমুদ। রেজওয়ান এইখানে? এই ঘরে তো বাইরের পুরুষদের অনুমতি ছাড়া ঢোকার নিয়ম নেই। ও এখানে কি করছে? কুমুদ তাড়াতাড়ি করে উঠে মাথায় ঘোমটা টেনে দিয়ে অন্যদিকে তাকায়। ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে কান্নার দমকে। কাঁদছিলে কেন কুমুদ? আপনি এখানে কি করছেন? ঠিক রেজওয়ান হালকা হাসে। আমি এখানে কি করছি তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস এখন তোমার ভাবতে হবে কুমুদবতী। কুমুদ চমকে উঠে আবার। কি বলতে চাচ্ছে লোকটা? বুঝলাম না আপনার কথা। বুঝবে কুমুদ, বুঝবে। গত রাতে আমার তোমাকে দেখতে ইচ্ছা করছিল খুব। তোমাকে দেখার অসুখ পেয়ে বসছিল আমাকে। তাই কিছু না ভেবেই ছুটে এসেছিলাম তোমার ঘরের দিকে। কড়া নাড়ার জন্য দরজায় হাত দিতেই দেখি দরজা খোলা। তুমি তো রাতে দরজা খুলে ঘুমাবে না, তাই কিছুটা অবাকের দরজা ধাক্কা দিতেই দেখি ভিতরে তুমি নেই। কুমুদ ঘাড় ঘুরিয়ে তাকায় রেজওয়ানের দিকে। তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ধকধক করছে। তার মানে রেজওয়ান এসেছিল এই ঘরে। কোনোভাবেই এটা সম্ভব নয় তো সেই চিঠিটা ওর কাছে আছে। ভয়ে কষ্টে ঝটফট করে ওঠে কুমুদ। এসে তোমাকে না পেয়ে ফিরতেই যাচ্ছিলাম মন খারাপ করে। হঠাৎ তোমার বিছানার নিচে একটা সাদা কাগজের সামান্য অংশ দেখে থমকে যাই আমি। কুমুদ এবার চিৎকার করে উঠে বলল, আপনি নিয়েছেন ওই চিঠি? কে সাহস দিয়েছে আপনাকে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার? কোথায় পেয়েছেন এই অধিকার আপনি? রেজওয়ান মুচকে হাসে কুমুদে রাগ দেখে। মেয়েটাকে রাখলে তো বেশ লাগে, একদম যেন খরা দুপুরে তেজি সূর্য। তার এমন মেয়ে ভালো লাগে। কুমুদ তাতে দা চেপে রোষের সাথে বলল, আমার চিঠি আমাকে ফেরত দিন রেজওয়ান সাহেব। আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। তাই নাকি? তা ডাকো না, ডাকো। সবাই আসুক, দেখুক চিঠিটা নিজেরাই। এখনও কারো হাতে ওটা পৌঁছায়নি। তুমি যদি চাও তাহলে পৌঁছাবে। কুমুদ ক্লান্ত শরীরে বসে পড়ে বিছানায়। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার। এতটা দুর্বল সে কিভাবে হয়ে গেল? এখন তার ভুলের জন্য তার মাস্টার মশাই বিপদে পড়বে। মাস্টার মশাই যদি সামনে আসে তার জিজ্ঞাসা করবে তখন, কুমুদ, আমার এইটুকু আমানত তুমি সাবধানে রাখতে পারলে না? তখন সে কি জবাব দেবে? কিছু বলছো না যে কুমুদ? আমার চিঠিটা আমার কাছে ফেরত দিন রেজওয়ান সাহেব। দিব। অন্যের গোপন কাহিনী আমার কাছে রেখে কী লাভ বলো? তুমি আরও ওই হায়দ্রাবাদি মাস্টার যে একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছ, তা এ ঘর থেকে কাছারি ঘর পর্যন্ত গেলে কি হবে ভাবতে পারো? কুমুদ ভালো করে জানে রেজওয়ান কি বলতে চাচ্ছে। এই সময় তার বাবা আর ভাইজান কাচারি ঘরে বসে চা খায়। আর সেইটাও জানে এই কথা তাদের কানে গেলে কি হতে পারে। ভয় পেয়ে গেলে নাকি কুমুদবতী? ভয় পেও না, আমি প্রেম ভালোবাসার বিপক্ষে নই। কিশোরী বয়সে প্রায় সব মেয়েরই মনটা উড়ুরু হয়, প্রেম করতে ইচ্ছে হয়। সেই মুহূর্তে তুমি কাছে মাস্টারের মতো একজন সুপুরুষকে কাছে পেয়েছ, যার আগুনের মতো চেহারা, বীরের মতো আচরণ আর মার্জিত কথার প্রেমে যে কোনো মেয়ে পড়বে। তুমি যেমন পড়েছ, তোমার বোন কুণ্ডনও পড়েছে। কুমুদ ঝট করে মাথা তুলে রেজওয়ানের দিকে তাকায়। চোখ লাল হয়ে ওঠে তার সাথে সাথে। কি বললেন আপনি? কুন্দন মাস্টার মশাইয়ের প্রেমে পড়েছে?
কেন? আমি বাইরের মানুষে বুঝে ফেললাম এই কদিনে, আর তুমি তার বোন হয়েও বুঝতে পারোনি? আসলে তুমি বুঝতে চাওনি। তুমি ওই মানুষটার প্রেমে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলে যে আশেপাশে কোনো দিকে তাকানোর সুযোগ না সময় তোমার হয়নি। কুমুদ মাথা চেপে ধরে শক্ত করে, মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাবে তার যন্ত্রণায়। যা বলছিলাম, প্রেম করেছো মেনে নিলাম, কিন্তু কার সাথে প্রেম করেছো জানো? তার সাথে তোমার জীবন জড়ানো মানে অনিশ্চয়তার দিকে ভেসে যাওয়া। কুমুদ ভ্রুকুচকে বলল, তার মানে কি বলছেন আপনি? চিঠিতে মাস্টার মশাই জানিয়েছেন সে মুক্তিযুদ্ধ করতে চাচ্ছে, পূর্ব পাকিস্তানের হয়ে লড়াই করবে সে বীরের মতো। কুমুদ বসা থেকে উঠে দাঁড়ায়, পা কাঁপছে তার থরথর করে। কি বলছেন আপনি? মাস্টার মশাই যুদ্ধে যাবে? ইতিমধ্যে চলেও গেছে হয়তো। কুমুদ মুখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে ওঠে। চারিদিক বিষাদের নীল রঙে ছেয়ে যায়। সে কেন অজ্ঞান হয়ে যাচ্ছে না? একসাথে এত কিছু কিভাবে সহ্য করবে সে? শান্ত হও কুমুদ, কান্নাকাটি না হয় কিছু ভবিষ্যতের জন্য তুলে রাখো। একদিনই সব কান্না করে ফেললে পরে কি করবে? মানে? মানে আর কি? তুমি কি ভেবেছো তোমার মাস্টারমশাই জীবিত এসে তোমাকে রূপকথার রাজকন্যার মতো উদ্ধার করবে? পশ্চিম পাকিস্তানকে কি এতটাই দুর্বল মনে হয় যে এই দেশিরা তাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা পাবে? কুমুদ হতবিহ্বল হয়ে রেজরের দিকে তাকিয়ে থাকে। এই চিঠিতে মাস্টারের গুরু জহিরের ঠিকানা আছে, সেখানে খোঁজ নিলেই আশা করি তার খবর পাওয়া যাবে। রেজনকে কথা শেষ করতে দেয় না কুমুদ। তারা কি চিৎকার করে উঠে বলল, না না না, আপনার পায়ে পড়ি রেজওয়ান সাহেব, আপনি এ কথা কাউকে জানাবেন না, দয়া করুন রেজওয়ান সাহেব। রেজন বাঁকা ঠোঁটে হাসে। আস্তে আস্তে পা ফিরে কুমুদের কাছে এসে ফিসফিস করে বলল, তাতে আমার লাভ কে কুমুদ? কুমুদ শিউরে উঠে তাকায় রেজওয়ানের দিকে। রেজওয়ান চোখজোড়া এত ভয়ঙ্কর লাগছে কেন আজ? শান্ত মুখেই এমন অন্তর্ভেদী চোখের দৃষ্টি। কি চায় ও? লাভ মানি? বাহ, আমি এত বড় একটা খবর চেপে যাব, কাউকে জানাবো না, এগুলোতে আমার কোনো লাভ থাকবে না? কুমুদ কাঁপা কাঁপা গলায় রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, কি চান আপনি রেজওয়ান সাহেব? এই তো পথে এসেছো রাজকন্যা কুমুদবতী, এটাই তো শুনতে চেয়েছিলাম আমি। কুমুদ বরফের মতো জমে যায়। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে তার। তোমার বাবা আর ভাইজান চা খাওয়ার শেষে নাস্তা করতে বসবে বৈঠকখানায়। আমার বাবাও থাকবে, তুমি সেখানে যাবে। আর সবার সামনে তোমার বাবাকে বলবে তোমার এই বিয়েতে কোনো অমত নেই, বরং তুমি খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাও। রেজন কথা শেষ করে মুচকি হাসে। কুমুদ স্তম্ভিত হয়ে তাকায় তার দিকে। কখনো না রেজওয়ান সাহেব, কোনো দিনও আমি বলবো না। আমি মরে গেলেও আপনাকে বিয়ে করতে রাজি নই। আর সারা সত্তা জুড়ে শুধু ওই একজন মানুষ বিরাজ করছে। আমি আর কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে কোনো দিন মেনে নিতে পারবো না। রেজন হালকা হেসে বলল, জয়ের ঠিকানাটা এখান থেকে বেশি দূর নয় বুঝলে, গাড়ি করে গেলে আধা ঘন্টা লাগতে পারে। কুমুদ টকটকে লাল জবা ফুলের মতো চোখগুলো মেরে রেজনের দিকে তাকায়। তুমি সিদ্ধান্ত নাও কুমুদ, নাস্তার টেবিলে হয় তুমি বলবে, না হয় আমি বলবো। তোমার হবু স্বামী বলে কথা, এতটুকু সিদ্ধান্ত তোমাকে নেওয়ার সুযোগ আমি দিতেই পারি। রেজন চোখ টিপে হাসতে হাসতে বাইরের দিকে পা বাড়ায়। কুমুদ কান্নাটুকু গিলি নিয়ে পড়ল, আমার চিঠিটা দিয়ে যান রেজওয়ান সাহেব। রেজওয়ান ঘুরে তাকায়। তোমার চিঠি নিজের কাছে রাখার কোনো ইচ্ছেই আমার নেই, একটু পরে তুমি পেয়ে যাবে নাস্তার টেবিল থেকে এসেই। তার আগ পর্যন্ত ওটা আমার কাছেই থাকবে কুমুদবতী। রেজন হাসতে হাসতে বেরিয়ে যায়। সে যেতেই কুমুদ দুই হাত মুষ্টিবদ্ধ করে মেঝেতে বসে পড়ে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু কোনোভাবেই চোখ দিয়ে আর এক ফোঁটা পানিও আসছে না তার। মনে হচ্ছে তার অনুভূতিগুলো অবশ হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই দেখবে সব ঠিক আছে। কিন্তু এখন সে কি করবে? সে মাস্টার মশাই ছাড়া আর কাউকে বিয়ে করলে নিজে শেষ হয়ে যাবে, আর না করলে মাস্টার মশাইকে শেষ করে দিবে ওরা, মেজরের হাতে তুলে দিবে। নিজের জীবনের জন্য সে মাস্টার মশাইয়ের জীবন শেষ করতে পারবে না। সে না থাকলে কুমুদই বা নিজের জীবন রেখে কি করবে? কুমুদ শক্ত পায়ে উঠে দাঁড়ায়। মাথা ঘুরে যেতে গেলেই খাট ধরে নিজেকে সামলায়। ঠোঁট কেঁপে উঠে তার তিত্তির করে। মনে মনে কুমুদ বলল, আমাকে ক্ষমা করে দিন মাস্টার মশাই, ক্ষমা করে দিন। এ জন্মে আর আমি আপনার হলাম না।
সারা রাত ঘুমাতে পারেনি কুন্দনও। তার চোখ লাল হয়ে ফুলে আছে। সকাল সকাল আপাকে উঠতে দেখে সে নিজেও উঠে পড়েছে ঘুম থেকে। এরপর রেজওয়ান আর কুমুদের কথা শুনেছে সে ঘরের বাইরে থেকে। আর তারপর থেকেই তার শরীর অবশ হয়ে আসছে বারবার। এত বড় একটা ভুল করে ফেলল সে। কখনো কি আপা আর মাস্টারমশাইয়ের ভালোবাসা তার চোখে পড়েনি? এতটা অন্ধ কিভাবে হলো সে? নিজের জীবনটা তুচ্ছ মনে হচ্ছে তার এখন। এলোমেলো পা ফেলে এগোচ্ছে সে টানা বারান্দায়। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো উদ্দেশ্যই নেই। দুর্বলতায় নুয়ে পড়ছে তার শরীর। অঞ্জনা রান্নাঘরের দিকে যাচ্ছিল নাস্তার আয়োজন করতে। কুন্দনকে ওই অবস্থায় দেখে থমকে দাঁড়ায় সে। সাইরা আঁচল লুটিপুটি খাচ্ছে তার মেঝেতে। কোনো খেয়ালই নেই সেদিকে তার। অঞ্জনা ছুটে এসে কুন্দনের হাত চেপে ধরে। ঈষৎ কেঁপে ওঠে কুন্দন। এই কুন্দন, কি হয়েছে তোমার? এমন লাগছে কেন তোমাকে? কুন্দন ঘোলাটে চোখে অঞ্জনার দিকে তাকায়। শরীর খারাপ লাগছে অনেক বেশি? তোমার ভাইজানকে বলবো ডাক্তার ডাকতে? কুন্দনকে চুপ করে থাকতে দেখে তাকে ছেড়ে অঞ্জনা ছুটতে যায় স্বামীর কাছে। হঠাৎ তার হাতটা খপ করে ধরে বসে কুন্দন। আটকাবে না কুন্দন, তোমাকে দেখে খুবই অসুস্থ লাগছে, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। কুন্দন বিষাদমাখা ছোট্ট একটা হাসি দেয়। সেদিকে তাকে হতবাক হয়ে যায় অঞ্জনা। হাসিটা এত কষ্টের কেন ওর? অঞ্জনা কিছুটা ইতস্তত করে বলল, কি জানতাম? আবার মাস্টারমশাইয়ের প্রেমের কথা? অঞ্জনা বুক কেঁপে ওঠে। কুন্দন কিভাবে এই কথা জানল? অঞ্জনা কুন্দনের চোখের দিকে না তাকিয়ে বলল, এসব কি বলছো? কুন্দন ম্লান হেসে বলল। মিথ্যে কিছু বললাম? অঞ্জনা আশেপাশে তাকায় কেউ শুনে নিচ্ছে কিনা দেখে। অঞ্জনা আশেপাশে তাকায় কেউ শুনে নিচ্ছে কিনা দেখে। সকালের এই সময়টায় দোতলার চাকর বাকররা হরহামেশাই ছোটাছুটি করে বিভিন্ন কাজ করে। এই কথা চার কান হতে সময় লাগবে না। আসতে বলো কুন্দন। কুন্দন আবার হাসে। তুমি এসব কথা কিভাবে জানলে? সত্য চাপা রাখতে চাও ভাবি? আমাকে কি তোমাদের শত্রু মনে হয়েছিল? আমাকে জানালে কি হতো? অঞ্জনা ব্যস্ত হয়ে বলল, আসলে ব্যাপারটা এমন না কুন্দন। কুন্দন হাত তুলে অঞ্জনাকে থামায়। অঞ্জনা কুন্দনের ভেতরে উত্তাপ টের পায় কিছুটা, কিন্তু ভেবেই পায় না ও এতটা কষ্ট পাচ্ছে কেন। শুধুমাত্র তাকে জানানো হয়নি, এটাই কি কারণ? যদি এটাই কারণ না হয় তাহলে আর কি হতে পারে? অঞ্জনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মুখ টিপে হেসে বলল, এবার তো দুই বোনই আমাদের ছেড়ে চলে যাবে, আমাদের কথা মনে পড়বে না? কুন্দন ভ্রুগোজকে তাকিয়ে বলল, চলে যাব মানে? কোথায় চলে যাব? বাহরে, তোমাদের বিয়ে না কদিন পরে? কাল রাতে তো দেখলাম তোমার ভাইজানের কাছে তোমার ওনার ছবি, একদম যেন রাজপুত্র। রাজপুত্র? হ্যাঁ, রাজপুত্রই তো। এমন সুদর্শন পুরুষ খুব কমই দেখা যায়। তোমার ভাইজান যে এত কম সময়ের মধ্যে এমন ছেলে খুঁজে আনবে তোমার জন্য ভাবাই যায়নি। শুনেছি বংশও ভীষণ ভালো, বনেদি বংশ যাকে বলে। রাজকপাল গো তোমার। কুন্দন দাঁতে দাঁত চেপে চাপা গলায় রোষের সাথে বলল, আমি বিয়ে করব না ভাবি, কোনোভাবেই এখন আমি বিয়ে করব না। অঞ্জনা ফ্যাকাশে মুখে বলল, আজ পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে বিকালে। ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ছুটি হয়ে যাওয়ায় গতকালই আসছে বাড়ি। কুন্দন কিছুটা অবাক হয়ে বলল, রাজশাহী বিশ্ববিদ্যালয়? অঞ্জনা এদিক ওদিক ভালো করে তাকিয়ে চাপা গলায় ফিসফিস করে বলল, হ্যাঁ, আর বলছি কি, ছেলের মাথায় ভূত চেপেছিল, বন্ধুদের সাথে মুক্তি বাহিনীতে যোগ দিবে। ছেলের বাবা জানতে পেরে সাথে সাথে ছেলেকে বাড়ি নিয়ে এসেছে। কুন্দন ঝট করে চোখ তুলে তাকায় অঞ্জনা থেকে। তার চোখ চকচক করে ওঠে। তুমি ঠিক বলছো ভাবি? এগুলোই তো বললো তোমার ভাইজান গত রাতে। কুন্দনের বুক কাঁপতে থাকে। মাস্টার মশাইকে সে আর পেতেও চায় না। যে পুরুষের মনে তার প্রাণের অধিক প্রিয় আপা, যে মানুষের সমস্ত সত্তা জুড়ে তারই ফুলের মতো বড় বোন, সেই পুরুষকে নিয়ে আজ থেকে সে আর কোনো স্বপ্ন দেখবে না, কোনোভাবেই না। নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হলেও, কিন্তু তার যার সাথে বিয়ে হওয়ার কথা চলছে তার মন আসলেই তার বাবা বা ভাইজানের মতো নয়।
সে মুক্তিবাহিনীতে যোগ দিতে চায়। সত্যি যদি এমনটা হয়, সে পরিত্রাণ পাবে এই বাড়ি থেকে। সে নিজেও মুক্তিবাহিনীতে যোগ দিতে পারবে। অঞ্জনা কুন্দনের কাঁধে হাত রেখে হালকা ঝাঁকিয়ে বলল, কি ভাবছো কুন্দন? কিছু না ভাবি। ছেলের ছবি দেখবে? প্রয়োজন নেই, আমার যা দরকার তা হলেই হবে। অঞ্জনা ভ্রু কুচকে বলল। তোমার আবার কি দরকার? কুন্দন উত্তরই দেয় না, দ্রুত পায়ে ওখান থেকে চলে যায়। অঞ্জনা পেছন থেকে ডেকে বলল, যাচ্ছ কোথায় এখন? আমাকে এক্ষুনি বাবার ভাইজানের সাথে কথা বলতে হবে ভাবি। অঞ্জনা আর ঘাটায় না তাকে। মেয়েটাকে তার সবসময় রহস্যময় মনে হয়। মনে হয় একরাশ অজানা রহস্যে ঘিরে আছে মেয়েটা। তার বুদ্ধিদীপ্ত চোখ জোড়া যেন মহাসমুদ্রের মতো গভীর। দৃঢ় স্বরে একবার কিছু বলে সাধ্য হয় না সে কথা না রাখার। অঞ্জনার মন পড়ে আছে কুমুদের কাছে। সে কি চিঠিটা পড়তে পেরেছে? কি লেখা ছিল চিঠিতে? মাস্টারমশাই এখন কোথায়, কেমন আছে? এসব না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না অঞ্জনার। তাছাড়া গতকাল রাতে আক্তার ভাইকে ওভাবে হঠাৎ দেখে তার শরীর জুড়ে আলোড়ন চলছে, তাণ্ডব চলছে। কোনোভাবেই নিজেকে সংযত করতে পারছে না সে। দেশের অবস্থা দেখেছো আনোয়ার? যুদ্ধ তো বেঁধেই গেল। রেডিওতে শুনেছি পশ্চিম পাকিস্তান নাকি ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেছে। শেখ মুজিবও নাকি গোপন রেডিওতে যুদ্ধের ডাক দিয়েছে। যুদ্ধ শুরু হলে কি হবে ভেবেছো? সারোয়ার খেতে খেতে বলল, কি আর হবে চাচাজান, কিছুই হবে না। পূবের লোকদের আছে কি, অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধ হয়? শরীর ভরা প্রেম ছাড়া আর কিছুই নেই ওদের। কেন যে এত স্বাধীনতা দরকার হলো ওদের? রেজল খাবার টেবিলে বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার ধারণা কুমুদ আসবেই। বরাবরের মতো ঝড়ের দিকে কুন্দনের প্রবেশ। তার মাথায় ঘুমটা থাকলেও মুখ দেখা যাচ্ছে স্পষ্ট। সেই লাল চোখ, ফোলা মুখ। রেজল অবাক হয়ে তাকায়। এখন তো কুমুদের আসার কথা। আনোয়ার মোড়ল দস্তুত করে বলল, কি ব্যাপার কুন্দন মা, তুমি এখানে কেন? কুন্দন ভাইজানের দিকে তাকায়। সারোয়ারও কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা, আপনাকে আর ভাইজানকে আমি কিছু কথা জানাতে চাই। আনোয়ার মোড়ল খাওয়া থামিয়ে বলল, হ্যাঁ আমি জানি তুমি কি বলবে। গত রাতে তুমি আর তোমার আপা একই কথা বলেছ। তুমি দুশ্চিন্তা করো না, আজ ওনারা দেখতে আসছেন তোমাকে। দেখে যাক, তোমরা না চাইলে জোর করে তোমাদের বিয়ে আমি দেব না। আজমল হোসেন আর রেজওয়ান দুজনেই মুখ চাচই করে। সারোয়ার বাবার দিকে তাকিয়ে বলল, পরিস্থিতি সবই জানো বাবা, তাও এমন কথা বলছো কেন? শখের বশে তো ওদের বিয়ে দেওয়া হচ্ছে না, এর মধ্যে আবার ওদের মতের কি প্রয়োজন? আনোয়ার মোড়ল বিরক্ত হয়ে বলল, তোমাকে আগেও বলেছি সারওয়ার, আমি যখন আমার মেয়েদের সাথে কথা বলবো তুমি মাঝখান থেকে কোনো কথা বলবে না। মতামতের অবশ্যই দরকার আছে। ওরা জমিদার আনোয়ার মোড়লের মেয়ে, ওদের বিয়ে জোর করে হবে না, কিছুই চাপিয়ে দেব না ওনাদের উপর। সারোয়ার রাগে গজগজ করতে থাকে। রেজওয়ানের কিছুটা অস্বস্তি হতে থাকে। যদি কুমুদ না আসে এখন? ওদের বাবা তো ওদের মতামত ছাড়াই বিয়ে দিবে না বলছে। কুন্দন সবার দিকে তাকায়, একবার চোখ বুলিয়ে নেয়, এরপর চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয় একটা। আমি এই বিয়েতে রাজি বাবা। সারা ঘরে পিনপত নীরবতা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কুন্দনের দিকে। যে মেয়ে গতকাল রাতেই বিয়ে করতে একদমই বিরোধী ছিল, সে আজ নিজে থেকে বিয়েতে রাজি হয়ে গেল। আনোয়ার মোড়ল সারোয়ারের দিকে একবার তাকায়। সারোয়ার কি কুন্দনকে জোর করলো কোনোভাবে? কিন্তু তার মুখ দেখে তো মনে হচ্ছে সে নিজেও অবাক হয়েছে। তুমি কি যা বলছো ভেবে বলছো মা? আমি ভেবেই বলছি বাবা। আনোয়ার মোড়ল খাওয়া ছেড়ে উঠে আসে, মেয়ের মাথায় হাত রাখে। কুন্দনের কান্নার বাঁধ ভাঙবে মনে হয়। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। তুমি কি আমার উপর রাগ করেছো কুন্দন মা? তোমাদের বাবা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। আমি রাগ করিনি বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত কেউ আমার চাপিয়ে দেয়নি আমার উপরে। আমি সজ্ঞানেই বলছি, তোমাদের সিদ্ধান্ত, আমার পূর্ণ মত আছে এতে। আনোয়ার মোড়ল কান্না জড়িত চোখে তাকায় মেয়ের দিকে। বুকে চেপে ধরে মেয়েকে। মেয়েটাকে কতদিন এভাবে বুকে চেপে ধরা হয় না। কুন্দন ফুপিয়ে ওঠে। কোনো রকমে মুখ চেপে ধরে নিজেকে সামলায়। কোনোভাবেই নিজের দুর্বলতা কারোর সামনে দেখাতে চায় না সে। বাবা,
কুমুদের ডাক শুনে সবাই হতবাক হয়ে তাকায় তার দিকে। সেও এসেছে এখানে? রেজওয়ান মুচকি হাসে সেদিকে তাকিয়ে, মনে মনে পড়ে, আমার কুমুদ রানী, তোমাকে তো আসতেই হবে। তোমার প্রাণ ভোমরা যে এখন আমার কাছে। আমি যেভাবে নাচাবো তোমাকে এখন ঠিক সেভাবেই নাচতে হবে। আনোয়ার মোড়ল কেঁপে উঠল মেয়ের দিকে তাকিয়ে। হে কি অবস্থা চেহারার! তার লাবণ্যময়ী মেয়েটা যেন এক রাতে কঙ্কাল সার হয়ে গেছে। চোখ ঢুকেছে কোটরের মধ্যে, সারা মুখে রক্তিম আভা। খুব কেঁদেছে যেন সে। আনোয়ার মোড়ল কুমুদের হাত ধরে বলল, কি হয়েছে মা আমার? তোকে এমন লাগছে কেন? আমি তো বলেছি আমার মেয়েদের মতামত ছাড়া কিছুই হবে না। তুই যদি বিয়ে করতে না চাস আমি জোর করব না তোকে। যা হয় হবে, আমার মেয়েদের সিদ্ধান্তই চূড়ান্ত। কুমুদ নির্লিপ্ত চোখে রেজনের দিকে তাকায়। রেজন মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। কুমুদের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বাবা, আমার আপনাকে কিছু বলার আছে। ভাইজান, আপনিও শুনুন। সারোয়ার খাওয়া থামিয়ে তাকায় বোনের দিকে। একজন তো হঠাৎ বিয়েতে রাজি হয়ে গেল। কুমুদ আবার কি বলবে কে জানে। এত রহস্য মেয়েদের বুঝতেই পারে না ও। গলাটা ধরে আসে কুমুদে, চোখ বন্ধ করে শাড়ির আঁচল চেপে ধরে ও। পাঁচজোড়া কৌতূহলী চোখ তাকিয়ে আছে তার দিকে। বাবা, আমি গত রাতে যা বলেছি ভুল বলেছি। আমার রেজওয়ান সাহেবকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। এই বিয়েতে আমার পূর্ণ মত আছে। সবাই হতবিহ্বল হয়ে তাকায় কুমুদের দিকে। কুন্দন যদিও আপার ঘরের বাইরে দাঁড়িয়ে কিছু কথা শুনেছিল, কিন্তু যখন মাস্টারমশাইয়ের সাথে আপার প্রেমের কথাটা শুনে আর কিছু শোনার অবস্থায় সে ছিল না। এরপর রেজওয়ান কুমুদকে কী শর্ত দিয়েছে এটা সে জানে না। সে অবাক হয়ে যায় আপার কথা শুনে। এই আপাই তো মাস্টারমশাইকে ভালোবাসে, এখন কেন সে রেজওয়ান সাহেবকে বিয়ে করতে চাচ্ছে? সারোয়ার এবার উঠে দাঁড়ায়। এদের হচ্ছে কি সে এখনও বুঝতে পারছে না। কুমুদ আর কুন্দনের দুজনকে হাত ধরে টেনে এনে নিজের সামনে নিয়ে আসে। তোরা যা বলছিস ভেবে বলছিস তো? জি ভাইজান। তাহলে গত রাতে বললি কেন তোরা রাজি না? এক রাতের মধ্যেই কি এমন হলো তোদের? কুমুদ বা কুন্দন কেউ উত্তরই দেয় না। দুইজন বাঁকা চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। ইশারাতেই যেন কথা হচ্ছে দুজনের মধ্যে। আজমল হোসেন হাসতে হাসতে উঠে আসে। বেশ বেশ, আজকের সকালটা আসলেই সুন্দর। যাক আনোয়ার, তোর রাজকন্যাটাদের সুবুদ্ধি হয়েছে তাহলে। রেজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুমুদের দিকে। কুমুদ কান্না আটকানোর চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। কান্নার দমকে ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে তার। আনোয়ার মোড়ল কেন যেন জোর করেও খুশি হতে পারছে না। তার মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। মেয়েদের চেহারা এমন লাগছে কেন? এক রাতের মধ্যে কি এমন হলো যে তারা মত পাল্টালো? সে তো রাতেই ভেবে রেখেছিল মেয়েদের উপর জোর করবে না। কে ওদের জোর করলো? সত্যি কি রাজি ওরা স্বেচ্ছাতেই? গাড়ির মধ্যে কিছুটা ঝিম ধরেছে আরসের। গতরাতে ঘুম হয়নি তার ভালো। মাঝরাতে কিছুটা ঘুম এসেছিল, কিন্তু ভোর হওয়ার আগেই উঠে পড়তে হয়। গাড়ির আরামদায়ক দুলুনিতে ঘুম এসে যায় তার, কিন্তু ঘুমটা শান্তির হয় না। তার চোখের সামনে সে তার ভালোবাসাকে দেখতে পাচ্ছে, কিন্তু এমন অজানা লাগছে কেন তাকে? মনে হচ্ছে বুঝি চন্দ্রের গ্রহণ লেগেছে। আরস বারবার তাকে ছুতে যাচ্ছে, কিন্তু ক্রমশই দূরে সরে যাচ্ছে সে। আরস চেষ্টা করছে, ঘুম থেকে উঠতে পারছে না। তার দুর্গরানীর এমন কষ্টে ভরা মুখ সে দেখতে চায় না। হঠাৎ দৃশ্যপট পাল্টে যায় স্বপ্নের মধ্যে। তার স্বপ্নচারিণী বিয়ের সাজে বসে আছে। তাকে অপরূপা লাগছে দেখতে। আরসের চোখ ঝলসে যায় সেই সৌন্দর্যে। লাল বেনারসিতে এত রূপবতী লাগছে কেন ওকে? তাহলে কি আজ ওর বিয়ে? কার সাথে বিয়ে? আরস চিৎকার করতে যায়, পারে না। কুমুদ বিষাদ মাখা হাসি দেয়। তা দেখে আরসের বুকের ভেতরটা ভেঙে চুরে যায়। সে বলতে চায়, তুমি এমন করছো কেন কুমুদ? আমি আছি তো তোমার কাছে। দেখো, আমার থেকে কেউ আলাদা করতে পারবে না তোমাকে। তুমি শুধু আমার হয়ে থাকবে, আমার বক্ষবিন চিরায়। কুমুদ চাপা গলায় বলল, আপনি আপনার কথা রাখতে পারলেন না মাস্টার মশাই। হেরে গেলেন আপনি, হেরে গেল আমার ভালোবাসা। কি হবে সেই স্বাধীনতা দিয়ে, যে স্বাধীনতায় আমি আপনাকে পাবো না? আপনার সাথে ঘর করা হবে না? কি হবে সেই স্বাধীন দেশ দিয়ে? আমাকে হারিয়ে ফেললেন মাস্টার মশাই। আজ জীবনের মতো হারিয়ে গেলাম আমি আপনার জীবন থেকে। আরসের গলা কাঁপতে থাকে। সে ঘুম থেকে উঠতে চাচ্ছে, পারছে না।
এই দৃশ্য আর সহ্য করতে পারছে না সে। ক্রমশ এই কুমুদ দূরে সরে যাচ্ছে তার কাছ থেকে। আরস ছুটছে তো ছুটছেই, কোনোভাবেই নাগাল পাচ্ছে না তার প্রেয়সী। কুমুদ এখনও সে নির্লিপ্ত চোখে চেয়ে আছে আরসের দিকে। আরসের কলিজা ফুটো হয়ে যায় সেই দৃষ্টি দেখে। আরস, এই আরস, ঠিক আছিস তুই? কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? তুই ঘুমের মধ্যে? ধর্মর করে আরস উঠে বসে। এখনও শরীর কাঁপছে তার। কি হয়েছে আরস? খারাপ স্বপ্ন দেখেছিস? কপাল দিয়ে দরদর করে ঘাম নামছে তার। আরস কাঁপা চোখে তাকায় কবিরের দিকে। কবির অবাক হয়ে আরসকে দেখে। এই আরসের চোখে কখনো আগুন ছাড়া পানি দেখেনি সে। আজ সে কাঁদছে? এই বীর যুবকটার চোখে পানি আজ? আমাকে বল আরস। আরস হঠাৎ হাউমাউ করে কেঁদে দেয়। গাড়ির সবাই অবাক হয়ে তাকায়। আরসের মতো একজন টকবগে যুবক, যার সাহস দেখে মাঝে মাঝে তাকে সিংহ বলে ভ্রম হয়, তার কান্না কেউ মেনে নিতে পারে না। আমি কি হারিয়ে ফেললাম? আমার ভালোবাসাকে নিজের হাতে শেষ করে দিলাম আমি। কি করব এখন আমি? আমার প্রাণ পাখি ছাড়া আমি বাঁচবো কিভাবে? তোরা বলতো, তোরা বাঁচবি? প্রাণ দেহ ছেড়ে চলে গেলে বাঁচা যায়? বাকিরা সবাই মুখ চাওয়াচাই করে। কি বলবে ওরা? আমি আমার কথা রাখতে পারলাম না। আমি আমার রাজকন্যাকে কথা দিয়েছিলাম আমি ওকে রক্ষা করব, যেভাবে হোক ওকে সবার চোখের সামনেই নিজের করে নিব। আমি মনে হয় আমার কথা রাখতে পারলাম না। এই বলে আরস জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। মইন বাকিদের দিকে একবার তাকিয়ে আরসের কাঁধে হাত রেখে বলল। আরস কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর হঠাৎ চোখ মুছে দৃঢ় গলায় বলল, ফিরে যাওয়ার জন্য পথে নামিনি। ওই লাল চোখ জোড়া আমার সাহসের পুঁজি করে আমি নিয়ে যাচ্ছি। ভাগ্যে থাকলে কুমুদ আমার হবে। অনেক রাত হয়ে গেল আরসদের পৌঁছাতে। চট্টগ্রাম শহর উত্তাল, পাগলের মতো মানুষ দৌড়াচ্ছে, জানে না কোথায় যাবে, কিভাবে যাবে। সবার হাতে একটা করে কাপড়ের পুটলি, কারোর সাথে বাচ্চা। আরস দীর্ঘশ্বাস ফেলে। ভাইজান, গাড়ি আর যাইব না। কেন? ওই যে দেখেন, পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে আছে, সবাইকে ধরছে। ওরা গাড়ির বাইরে মাথা বের করে দেখে ড্রাইভারের কথা সত্যি। এ যে পাখানাদার বাহিনীর পুলিশ। এখন কি হবে? আরস হাত মুষ্টিবদ্ধ করে বলল, ফিরে যেতে এত দূর আসিনি। তোরা নাম সবাই। নেমে কোথায় যাব আমরা? গাড়ি ছেড়ে দিতে হবে। অর্জুনদার ঠিকানায় আমাদের পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। চল, হেঁটেই অন্য রাস্তা দিয়ে যাই। নারায়ণ কম্পিত গলায় বলল। যদি ধরা পড়ে যায়? আরস স্মিত হেসে ওর দিকে তাকিয়ে বলল, ভয়কে জয় করো হে বন্ধু। ভয়ের সাথে লড়তে পথে নেমেছি। এখন আমাদের ফিরে যাওয়ার জন্য দুইটা রাস্তা খোলা আছে। হয় স্বাধীনতা ছিনিয়ে নিয়ে যেতে হবে, আর না হয় বীরের মতো লড়ে শহীদ হয়ে ফিরতে হবে। সিদ্ধান্ত আমাদের। ঝুপঝাপ করে পা ফেলে 13টা তাগড়া জোয়ান নেমে পড়ে গাড়ি থেকে। সবাই গোল হয়ে বসে আছে অর্জুনের সামনে। সমানে সিগারেট ফুঁকেই যাচ্ছে অর্জুন। ময়লা পাঞ্জাবি, গাল ভর্তি দাড়ি গোঁফ, হাতে জ্বলন্ত সিগারেট। অর্জুনদা। অর্জুন উত্তর দেয় না, মুখ দিয়ে অস্ফুট একটা আওয়াজ করে। আপনার বাবা 52 ভাষা আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন। আপনার আর কোনো ভাই বোন নেই। আপনিও চলে আসলেন এখানে। আপনার মা কিছু বলেননি? অর্জুন সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে। একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, মা আমাকে শেষ বিদায় জানিয়ে দিয়েছে রে। বলেছে স্বাধীনতা না নিয়ে যেন বাড়ি না ফিরি। আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থাতেও যদি আমি স্বাধীন বাংলা না নিয়ে ফিরি, মা আমার ওই রক্তবিন্দু নিয়ে স্নান করবে বলেছে। শরীরে কাঁপন ধরে ওদের সবার। আরও শেষে অর্জুনের হাত চেপে ধরে। অদ্ভুত একটা সাহস জেগে ধরেছে ওদের সবাইকে। অর্জুন ম্লান হাসে। আরও অবাক হয়ে দেখে সে হাসি। একটা পুরুষের হাসি এতটা অসাধারণ হয়? কিরে বেটা হায়দ্রাবাদ, তুই এখানে যে পালিয়ে যা, পালিয়ে যা। মায়ের কোলে ফিরে যা। এই দুর্গম পথে মারা পড়বি। মাকে শেষ দেখাও দেখতে পারবি না। আরও হেসে দেয়। মানুষের কথা একটুও পাল্টায়নি। অর্জুনদা, পৃথিবীর সব শান্তি এক পাশে রাখলেও আমি পালিয়ে আবার আপনার কাছেই আসব। স্বাধীনতার কি আলাদা মানচিত্র আছে? অর্জুন আবারও হাসে, চাপড় মারে আরসের হাঁটুতে। এখনো সেই রাজপুত্রের মতনই আছিস, একটুও বদলাসনি। আপনি কি বদলিয়েছেন?
অর্জুন উত্তর দেয় না, শূন্যের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কিছুক্ষণের নীরবতা ভেঙে কবির অর্জুনের দিকে তাকিয়ে বলে, নিরুদি কেমন আছে অর্জুনদা? কতদিন দেখি না তাকে। অর্জুন বিষাক্ত চোখে তাকায় কবিরের দিকে। কবির কিছুটা চমকে ওঠে সেই দৃষ্টি দেখে, আর শেষে বলল, নিরুপমা সানেল, সানেল হবে সেই নিরুদি আমাদের। নিরুপমা সানেল কি মায়া করতো আমাদের। পুজোতে কেমন বাটি ভর্তি নাড়ু পাঠাতো আমাদের জন্য, মনে আছে? আমরা এমন কারি কারি করে খেতাম। অর্জুনদাই ভাগে পেত না। অর্জুনদার সেই প্রেমিকা কি মিষ্টি একটা মেয়ে ছিল বল। তা অর্জুনদা, আপনারা বিয়ে করবেন কবে? নিশ্চয়ই স্বাধীন বাংলার অপেক্ষায় আছেন। সবার হাসির মধ্যে উঠে দাঁড়ায় অর্জুন। কিছুক্ষণ আগেই ধরানো জ্বলন্ত সিগারেটটা হাতের মধ্যে পিষে ফেলে সে। আরে অর্জুনদা, কি করছেন? লেগে যাবে তো। অর্জুন চাপা গলায় বলল, নীরুর কথা আর তুলবি না তোরা, কোনো দিন না। সবাই অবাক হয়ে যায়। কি হলো হঠাৎ অর্জুনদার? সে তো প্রেমিকা নিরুপমার জন্য পাগল ছিল। কি সুন্দর একটা জুটি ছিল তাদের। শ্যামলা ছিপছিপে দেহের নিরুদি যখন লম্বা চুলগুলো বেনি করে কপালে ছোট্ট একটা টিপ দিত, ওরা নিজেরাই প্রেমে পড়ে যেত। সেই নিরুদির কথা শুনে এমন করলো কেন অর্জুনদা? তাহলে কি অন্য কোথাও বিয়ে হয়ে গেল নিরুদির? ও আর কোনোদিন ফিরে আসবে না। হায়নার বাচ্চাগুলো আমার নীরুকে ছিন্ন বিচন্ন করে খেয়েছে, শেষ রক্ষাটাও করেনি, মেরে ফেলেছে ওকে। আমার নীরু নেই রে পাগলা, আমার নীরু আর নেই। সবাইকে হতভম্ব অবস্থায় বসিয়ে রেখে অর্জুন ঘরে চলে যায়। বড় আয়োজন করে মোড়ল বাড়ির এই দুই মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হবে আজ। আগামীকালই বিয়ে। সারা বাড়িতে সাজ সাজ রব। দেশের পরিস্থিতি উত্তাল। সেই অবস্থায় জমিদার বাড়ি এত বড় আয়োজন। গ্রামের লোক খুব একটা খুশি হয় না মোড়লদের উপর। 6টা গরু বাঁধা গাছের সাথে বিয়ে উপলক্ষে আনা হয়েছে ওগুলোকে। ছাগলও আছে হিন্দুদের জন্য। আনোয়ার মোড়ল এত আয়োজন করাতে একটু ইতস্তত করছিল। দেশের পরিস্থিতি একদম ভালো না। আর কিছু না হোক, গ্রামের সাধারণ মানুষগুলোর জন্য কষ্ট হয় তার। কিন্তু সারোয়ার কোনো কথাই শুনবে না। দেশের অবস্থা ভালো না তাতে ওদের কি? ওরা তো পশ্চিম পাকিস্তানের তলেই। তাদের চিন্তা কি? মোড়ল বাড়ির 2 রাজকন্যার বিয়ে একদিনেই। যতই আয়োজন হোক সবই কেমন কম মনে হচ্ছে সারোয়ারের। অঞ্জনা, কোথায় গেলে তুমি? অঞ্জনা ঘুমটা টেনে স্বামীর সামনে এসে দাঁড়ায়। কুমুদের মনটা একদমই ভালো নেই। সে সারাটা দিন ঘরে বসে কাঁদে। ওকে ছেড়ে আসতেও পারে না সে। সমস্যা কি তোমার? কোথায় থাকো সারাদিন? অঞ্জনা ঈষৎ কেঁপে ওঠে সারোয়ারের ধমকে। উত্তর দেয় না। আচ্ছা, যাই হোক, ওরা কোথায়? কারা? সারোয়ার ভিতরে ভিতরে রেগে যায়, উপরে প্রকাশ করে না। কারা আবার? তোমার আহ্লাদের 2 ননদ কোথায়? একটু পরেই যে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, সে খেয়াল আছে তোমার? রেজওয়ানারা বসে আছে নিচে, ওরা এখনো তৈরি হয়ে এলো না যে। অঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল, একটা কথা বলবো, রাগ করবেন না তো? সারোয়ার ভ্রু কুঁচকে বলল, কি কথা? আগে বলুন, রাগ করবেন না। দেখো, বাহানা করবে না কোনো। এসব রং ঢং দেখতে আমার একদম ভালো লাগে না। যা বলার পরিষ্কারভাবে বলো। অঞ্জনার গলা শুকিয়ে আসে। এই মানুষটাকে সে অসম্ভব ভয় পায়। কথা কানে যাচ্ছে না? মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কি বলার তাড়াতাড়ি বলো। বলছিলাম যে কুমুদের মনটা ভালো না, বুঝতেই পারছেন। সেই কান বিদেশ বিভুঁই চলে যাবে আমাদের ছেড়ে। বছরেও একবার দেখা হবে কিনা সন্দেহ। কুন্দন তো তাও মাঝে মাঝে দেখা করতে আসবে, কিন্তু ওর তো সুযোগ নেই। সারোয়ার গম্ভীর গলায় বলল, তো এখন কি করতে হবে? অঞ্জনা এক প্রস্ত ঢোক চেপে বলে, ও যদি গায়ে হলুদ করতে না চায়, আমাদের কি জোর করা ঠিক হবে? এরকম চুপ থাকাও সহ্য হচ্ছে না তার। ঝড়ের আগেই পরিবেশ এমন শান্ত থাকে। প্রায় মিনিট 2 পর সারোয়ার তাদের দাঁত চেপে বলল, 15 মিনিটের মধ্যে ওদের তৈরি করে নিচে নিয়ে এসো। আমাকে যেন আর দোতলায় না আসতে হয়। হনহন করে সারোয়ার নেমে যায় সিঁড়ি দিয়ে। অঞ্জনা ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে এক কোনায়।
আগামীকাল আমাদের প্রথম অপারেশনে যাচ্ছি আমরা। সবাইকে যা যা বলেছি সব যেন মনে আছে তো? ওরা 13 জন বলিষ্ঠ বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল। সব মনে আছে অর্জুনদা। ওদের গলার স্বরে গম গম করে ওঠে। অর্জুনের মুখে ছোট্ট এক চিলতে হাসি ফুটে ওঠে। আমার সামনে তোরা 13 জন দাঁড়িয়ে আছিস। কাল হয়তো এই সময়ে কেউ একজন নাও থাকতে পারিস, হয়তো আমিও না থাকতে পারি, কিন্তু কোনোভাবে পিছিয়ে আসার সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে পারবি বীরের মতন লড়াই করে যেতে হবে। ওরা 13 জন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অর্জুন এগিয়ে এসে আরশের কাঁধে হাত রাখে। আরশ, বলুন অর্জুনদা। হলে তুই দুর্দান্ত দাবা খেলতিস, আমরা কেউই কখনো তোকে হারাতে পারিনি। সেবার আমাদের হল প্রভোস্ট কেমিস্ট্রি শিক্ষক রাহুল স্যার এলেন তোকে হারাতে। উনি নাকি দাবার মাস্টার ছিলেন আগে। তুই একদম ধরাশায়ী হয়ে পড়েছিলি। শেষ মুহূর্তে আমরা সবাই তোকে বলেছিলাম খেলাটা ছেড়ে দে আজ। তুই তখন একটা কথা বলেছিস, মনে আছে তোর? আরশ গম্ভীর গলায় বলল। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় কাপুরুষেরা। যারা সাচ্চা বীর তারা বুক চিতিয়ে যুদ্ধ করে। আমার অভিযানে হার বলে কোনো শব্দ নেই। হয় জিতবো না হয় মরবো, কিন্তু পালাবো না। ঠিকই তুই খেলাটা জিতিয়ে গিয়েছিলি সেদিন। রাহুল স্যার অবাক হয়ে গেছেন তোর সাহস দেখে। সব মনে আছে অর্জুনদা। তবে আজ প্রমাণ করে দে সাচ্চা বীর কখনো পালিয়ে যায় না। হয় জিতবি না হয় মরবি। আরশের বুকের উপর চাপড় মারে অর্জুন। ওরা সবাই 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দারুণ একটা ঝোর পাচ্ছে ওরা শরীরে। আমাদের কাছে খবর আছে ওরা কাল উত্তর আগ্রাবাদের দিকে রওনা দিবে। ওরা সংখ্যা কয়েকজন থাকবে সে সম্পর্কে এখনও জানিনি, তবে 25 জনের বেশি থাকতে পারে। ওদের কাছে থাকবে রাইফেল। কামান ওরা রাখবে না কাল, এ ব্যাপারে নিশ্চিত। কর্নেল আসবে কাল ক্যাম্পে। কর্নেল সহ সৈন্যদের জন্য ওদের টার্গেট কম বয়সী মেয়েরা। এছাড়াও গরু ছাগল তো নিবেই। যারাই বাধা দিতে আসবে তাদেরই মেরে ফেলবে। ওরা শহরে প্রবেশ করার আগেই আমরা আক্রমণ চালাবো। নারায়ণ ভয়ার্ত গলায় বলল। কিন্তু অর্জুনদা, আমাদের মাত্র 2টা রাইফেল আর কিছু মাইন, এই দিয়ে আমরা কি পারবো ওদের সাথে? নারায়ণের কাছে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখে। ভয় পাচ্ছিস? নারায়ণ কিছু একটা বলতে যেও বলে না, মাথা নিচু করে ফেলে। আচ্ছা আমাকে বলতো 25 তারিখ রাতে তোর পরিবারের সাথে কি হয়েছিল? নারায়ণের চোখে আগুন জ্বলে ওঠে। প্রতিদিনের মতো আমি, বাবা মা আর বৌদি ভাই গল্প করে রাতে ঘুমাতে গেলাম। দাদা ভাই মারা যাওয়ার পর বৌদি ভাই আমাদের সাথেই থাকে, আমাদের ছেড়ে যেতে চায় না। হঠাৎ মাঝরাতে কারা যেন দরজা ধাক্কায় আমাদের। বাবা দরজা খুলতেই ওরা 4 জন ঝাঁপিয়ে পড়ে বাবার উপর। রাইফেলের বাট দিয়ে বাবার মাথায় আঘাত করে। মা চিৎকার করে ওঠে। মায়ের চিৎকার শুনে আমি বাইরে যেতেই ওরা আমাকে বেঁধে ফেলে। আমি হাত পা ছোড়াছুড়ি করতে থাকি, কোনোভাবে নিজেকে ছাড়াতে পারবি না। মা আমাকে ছাড়াতে গেলে ওরা মাকেও অনেক মারে। আমি চিৎকার করে ওদের অনুরোধ করি আমার মাকে ছেড়ে দিতে। ওরা আমার দিকে তাকিয়ে হাসে। ওরা চলেই যাচ্ছিল। হঠাৎ বৌদি ভাই বাবা মায়ের চিৎকার শুনে বাইরে আসতেই ওদের নজর পড়ে বৌদি ভাইয়ের উপর। সাথে সাথে 4 জন জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে বৌদি ভাইয়ের উপর। তাকে আমাদের সামনেই বিভস্ত করে। বাবা রক্তাক্ত অবস্থায় উঠে যায় তাকে বাঁচাতে, কিন্তু তার আগেই ওরা বাবার মাথায় আবার আঘাত করে। লুটিয়ে পড়ে বাবার সাথে সাথে। মা ওদের সবার পা ধরে। ওরা লাথি মেরে মায়ের বুকে। মা ছিটকে পড়ে দূরে। আমি আর সহ্য করতে পারি না, নিজের সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন ছুটিয়ে ফেলি। ততক্ষণে বৌদি ভাইকে রক্তাক্ত অবস্থায় করে ফেলেছে ওরা। আমি ওদের 2 জনকে ধরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। সাথে সাথে পিছন থেকে ওরা আমার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে। আমার চোখ ঝাপসা হয়ে যায়। ঘোলাটে চোখে আমি দেখি আমার দিদির মতো বৌদি ভাইটা বাঁচার জন্য যত চিৎকার করছে, নরপেশিগুলো ততই জোরে জোরে হাসছে। জ্ঞান হারানোর আগ মুহূর্তে আমি দেখলাম আমার ফুলের মতো বৌদি ভাইটা নিস্তেজ হয়ে গেল। সকালে জ্ঞান আসার পর আমি যা দেখলাম
নারায়ণ দুই হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে ওঠে। ওরা সবাই চুপ করে যায়। কি বলে সান্ত্বনা দেবে ওকে? সান্ত্বনার কি কোনো ভাষা আছে এখন? অর্জুন বুকে জড়িয়ে নেয় নারায়ণকে। তুই চাস না নারায়ণ যারা তোর পরিবারের এত বড় সর্বনাশ করলো তাদের শাস্তি দিতে? নারায়ণ চোখ মুছে মাথা উঁচু করে দাঁড়ায়। চাই অর্জুনদা, শেষ করে দিতে চাই ওদের। আমার এই তুচ্ছ প্রাণের বিনিময়ে হলেও ওদের একজনকেও যদি শেষ করতে পারি, তাহলে আমি স্বর্গে যেয়ে আমার বৌদিভাইকে বলতে পারবো, বৌদিভাই, বৌদিভাই, তোমার এই ভাইটা তোমার হয়ে প্রতিশোধ নিয়েছে। তুমি আর কেঁদো না, এখানে আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা সবাই এসে জড়িয়ে ধরে নারায়ণকে। হয়তো এটাই শেষবারের মতো 13 জন একসাথে হওয়া। অর্জুন ওদের একা থাকতে দিয়ে নিজে একটা সিগারেট ধরিয়ে বাইরে চলে যায়। আকাশে আর থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। অর্জুন আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছেড়ে পড়ল। নীরু, আমারও যে কাল তোমার হয়ে প্রতিশোধ নিতে হবে। তুমি কেমন আছো এখন নীরু? ভুলেই গেছো ওখানে যে আমার কথা? অর্জুনের মনে হলো একটা তারা যেন একবার নিভে আবারও চলে উঠল, ঠিক যেন তার নিরুটার মতো। সামনে দাঁড়ানো একহারা গরনের লম্বা ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুন্দন। আহামরি এমন কোনো বিশেষত্ব চেহারাতে নেই যা দেখলে সাথে সাথে মুগ্ধ হওয়া যায়, কিন্তু চোখ জোড়ায় এমন কিছু আছে যা দেখলে সহসা চোখ ফিরিয়ে নেওয়া যায় না। একদম যেন হঠাৎ হঠাৎ বারুদ খেলে ওঠে। কুন্দন কোনোদিনও ভাবেনি মাস্টারমশাই বাদে আর কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে হবে তাকে, কিন্তু তার সম্ভব না। সেটা একটাবারের জন্য এখনও কুন্দনের দিকে তাকায়নি। সে কি বেশি ভদ্র? কুন্দনকে তার বাবা মা এসে দেখে গেছে কদিন আগে, ছেলে আসেনি। আজ হঠাৎ বিয়ের আগের দিন তার মনে হয়েছে হবু স্ত্রীর সাথে তার কিছু কথা বলতে হবে। এসেই দেখতে পায় বাড়িতে গায়ে হলুদের আয়োজন চলছে। কুন্দন তাকে নিয়ে ছাদে এসেছে কথা বলার জন্য। কুন্দন ভ্রু কুচকে বলল, কি ব্যাপার? সেদিন সবার সাথে না এসে আজ বিয়ের আগের দিন হঠাৎ কেন এলেন? নাকি আপনার বাবা মা বাড়িতে যেতে বলেছে মেয়ে কালো, দেখতে ভালো না, তাই বিয়ে ভাঙতে এসছেন? এটা কুন্দনের কঠিন আওয়াজের মাঝেই ফিক করে হেসে দেয়। কুন্দন অবাক হয়ে হাসিটা দেখে। পুরুষ মানুষের হাসিতে এত মায়া থাকে। মুখ কিছুটা কোমল হয়ে ওঠে তার। আমার নাম প্রাচীর। নামটা সুন্দর না? আপনার নামটিও অবশ্য ভারী সুন্দর, কুন্দন। কুন্দন কিছুটা ইতস্তত করে। আপনি একটু আগে কি যেন বলেছিলেন? আপনি নাকি কালো, দেখতে ভালো না। কোথায়? আমার চোখে তো মনে হচ্ছে দিব্যি আমার সামনে একটা হলুদ ডালিয়া ফুটে আছে। কুন্দন বিস্মিত হয়। একটু আগেই ছেলেটাকে কি লাজুক মুখচোরা লাগছিল, সে আবার এত সুন্দর করে কথাও বলতে পারে। শুনুন কুন্দন কুমারী, বিয়ে ভাঙার জন্য আমি এখানে আসিনি। আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার, তাই ছুটে এসেছি। তবে কথাগুলো শুনে আপনি নিজে বিয়েটা ভেঙে দিলে আমি কিছু জানি না। কুন্দন অবাক হয়ে বলল, আমি ভেঙে দেব? দিতেই পারেন, কারণ এখন আপনাকে আমি যা শোনাবো হয়তো আপনি কোনোদিনও মেনে নিতে পারবেন না। কি শোনাবেন আপনি? প্রাচীর অদ্ভুতভাবে হেসে তাকায় কুন্দনের দিকে। আমার প্রেম কবুতর মশাই, আমার প্রেম কবুতর মাস্টার মশাই। সম্বোধনটা শুনে হয়তো চমকে যাবেন আপনি, কিন্তু আমার দুর্ভাগ্য আপনার ওই নূরের মতো চাহনি আর দেখতে পারবে না আমার এই দুই চোখ কখনো। আমি আগামীকাল হতে যাচ্ছি অন্য কারো। আগামীকাল থেকে আমার ওপর থাকবে শুধুমাত্র তার অধিকার। হয়তো এই চিঠি যখন আপনার হাতে পৌঁছবে তখন আমি আপনার থেকে কয়েক লক্ষ মাইল দূরে, আপনার স্পর্শ দৃষ্টিসীমা থেকে যোজন যোজন দূরে আমি। আপনি চাইলেও আপনার কুমুদবতীকে হাঁস দেখতে পাবেন না, ছুতে পাবেন না। আমি হয়তো বেঁচে থাকবো, একজনের নাম বুকে চেপে অন্য একজনের সংসার করাটা যতটা যন্ত্রণাদায়ক হবে আমার জন্য আমি ভাবতে পারছি না এখনো। কষ্টের আগুনে ঝলসে ভেতরটা অঙ্গার হয়ে গেলেও আমাকে হাসি মুখে থাকতে হবে তাদের সামনে। এই যে আমার জন্য কতটা যন্ত্রণার আপনাকে কিভাবে বোঝাবো আমি বলুন তো? আপনি আমাকে কথা দিয়েছিলেন যেভাবেই হোক আপনার
কুমুদপতিকে আপনি রক্ষা করবেন, একান্তই আপনার করে নিয়ে যাবেন এই নিস্তব্ধ পুরী থেকে। আপনার বাহু ডোরে আটকে রেখে দেবেন চিরজীবনের জন্য। সেই আশা আর আমি করতে পারি না আপনার কাছে। এখন আপনি একজন বীর সৈনিক, আপনার কাঁধে এখন অনেক দায়িত্ব। সেখানে আমি আমার কথা ভেবে আপনাকে একান্ত করে চাইতে পারি না। এ যে ভীষণ স্বার্থপরতা হয়ে যাবে মাস্টার মশাই। শুনেছি পুনর্জন্ম বলে কিছু হয় না। যদি হতো, সৃষ্টিকর্তার কাছে শুধু একটা জিনিসই চাইতাম, এত প্রাচুর্যতা, এত বিত্ততার মধ্যে জন্ম না দিয়ে আমাকে যেন খুব সাধারণ একটা ঘরে পাঠানো হয়। সেখানে আবারও যেন আমার দেখা হয় আমার সুপুরুষটির সাথে, যার চওড়া বুক থেকে কেউ যেন আমাকে আলাদা করতে না পারে। আজ দেখুন, আপনার প্রিয় হলুদ রঙা শাড়িতে সাজিয়েছি নিজেকে। আমাকে হলুদ শাড়ি পরতে দেখলেই আপনি নেশাক্ত গলায় বলতেন, এই রূপে আমার সামনে এসো না কুমুদপতি। আমি পুড়ে ছাই হয়ে যাই বিরহের অনলে। আজও আমি হলুদ শাড়ি পরেছি, তবে আজ আমাকে অন্য কেউ দেখে তার চোখে তৃষ্ণা মেটাবে। আত্মহত্যা করা মহাপাপ না হলে যা আপনার অধিকার, তা অন্য কেউ দেখার আগে আমি নিজেকে শেষ করে দিতাম। কেন এত বাধা জালে জড়িয়ে গেলাম এই দুনিয়ায় আমরা? কেন মাস্টার মশাই, কেন? ভালো থাকবেন আমার প্রেম, যতটা ভালো থাকা যায়। এই পৃথিবীর সমস্ত সুখ আপনার হোক। যেখানেই থাকবেন মনে রাখবেন, নিজের পুরোটা সত্তা উজাড় করে কেউ আপনাকে অনেক ভালোবেসেছিল। এটি আপনার প্রেমে বিভোর হয়ে থাকা এক অভাগী, আপনার স্বপ্নচারিণী কুমুদপতি। কুমুদ, আমাকে ক্ষমা করে দাও তুমি। তুমি কেন ক্ষমা চাচ্ছ ভাবি? তোমার তো কোনো দোষ নেই। সেদিন যদি চিঠিটা তোমাকে না দিয়ে নিজের কাছে রাখতাম, তাহলে এমন হতো না। বাবা কোনোদিন জোর করে তোমাকে বিয়ে দিত না। কুমুদ ম্লান হাসে। অঞ্জনার ভেতরটা ভেঙে চুরে যায় সেই হাসি দেখে। ভাগ্যটা কি কারোর নিয়ন্ত্রণে থাকে ভাবি? আমার মনে মাস্টার মশাই থাকলেও আমার ভাগ্যে যে ছিলেন না। এই ছোট্ট কপালটাই ওনার মতো বৃহৎ মনের একজনকে যে আটকাতে পারিনি আমি, এতে কারো দোষ নেই। অঞ্জনা কিছু বলতে চেয়েও চুপ করে যায়। কুমুদের কষ্টটা যে সে নিজেও বোঝে। আক্তার ভাইয়ের ক্ষতটা যে এখনো শোকায়নি তার কলিজা থেকে। কুন্দন, আমি জানি এই কথাটা শোনার পর আপনি বিয়েটা ভেঙে দিবেন। আসলেই তো কোনো মেয়ে চাই একটা অনিশ্চিত ভবিষ্যতের সাথে নিজেকে জোড়াতে। অবশ্য যদি সত্যি আপনি সবটা শুনেও রাজি হয়ে যান, তাহলে তা হবে আমার জীবনে পাওয়া একটা শ্রেষ্ঠ উপহার। খেয়ালি বাদ দিয়ে আসল কথা বলুন প্রাচীর সাহেব। প্রাচীর কুন্দনের চোখের দিকে তাকে স্পষ্ট গলায় বলল, আমি কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধে যাব কুন্দন। বর্বরদের হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে রক্ষা করব আমি। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। হয়তো বিশ্ববিদ্যালয় থেকেই চলে যেতাম। বাবা নিজের শরীর খারাপ এই মিথ্যা বলে আমাকে ডেকে এনেছে। এখন বিয়ের জালে আমাকে ফাঁসিয়ে ঘরবন্দি করতে চাচ্ছে। কিন্তু একজন খাঁটি দেশপ্রেমিকের মন কি এভাবে বেঁধে রাখা যায় তুমি বলো? আমি যুদ্ধে যাই বা না যাই, এ দেশকে স্বাধীন হবেই। কিন্তু কোন মুখে আমি স্বাধীন বাংলার সামনে মাথা তুলে দাঁড়াবো? কিভাবে হাঁটবো আমি স্বাধীন মাটির উপর দিয়ে? এই আকাশ, মাটি, প্রকৃতি তো চোখ রাঙিয়ে আমাকে বলবে, তুই কাপুরুষ, তোর অধিকার নেই এই বাংলার মাটিতে হাঁটার। সারাটা জীবন আমাকে মাথা নিচু করে বাঁচতে হবে। এ যে আমি সহ্য করতে পারবো না। তার জন্য যদি আমাকে নিজের জীবনও দিয়ে দিতে হয়, আমি তাতেও প্রস্তুত। আসলে এই কারণেই বাবা মা সেদিন আমাকে আনেনি আপনাকে দেখতে। আসার দিনে ভেবেছিল আমি আপনাকে এগুলো জানিয়ে দেব, কিন্তু জেনে শুনে একজন নারীর জীবন নষ্ট করার তো মানে হয় না। তাই আমি ঠিক করেছি যেভাবেই হোক আপনাকে জানাবো। হয়তো আমি আর ফিরব না কখনো, তবুও এটা জেনে খুশি হব আমি একজন বীর সৈনিক হয়ে স্বাধীন বাংলার মাটিতে মিশে আছি। প্রাচীর থামে। কুন্দন হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। মানুষটাকে এত ভালো লাগছে কেন তার হঠাৎ? আচ্ছা, মাস্টার মশাইয়ের সাথে কি এই মানুষটার কোনো মিল আছে? না, নেই। প্রত্যেকটা মানুষই আলাদা।
একজনের মধ্যে আরেকজনের ছায়া খুঁজতে যাওয়া অযৌক্তিক। তবে দুজনে উদ্যমী মনোভাবে কিছু একটা মিল আছে। কুন্দন রোমাঞ্চিত হয়। থাক না, জীবনে কিছু না পাওয়া, হোক না কিছু অপূর্ণতা, এই মানুষটাকে পাশে পেলে নিতান্তই মন্দ হয় না। কুন্দন কাঁপা কাঁপা গলায় প্রাচীরের দিকে তাকিয়ে বলল, আমার কোনো অমত নেই প্রাচীর সাহেব, আমি রাজি আপনাকে বিয়ে করতে। আমি একজন বীর সৈনিকের স্ত্রী হব, তার স্ত্রী হয়ে এই বাংলার মাটিতে পা ফেলতে চাই আমি। আপনার কি আপত্তি আছে তাতে? স্তম্ভিত হয়ে প্রাচীর তাকায় কুন্দনের দিকে। এই মেয়েটাকে এত রূপবতী লাগছে কেন হঠাৎ? সত্যি কি এই কাজল চোখের অপরূপা তার স্ত্রী হবে? এটা কি কখনো সম্ভব? প্রাচীর বিড়বিড় করে আওড়াতে থাকে, আলোটুকু তোমায় দিলাম, ছায়াটুকু নিলাম কেড়ে। আলো আঁধারের এই সময়ে তোমায় নিলাম আপন করে। প্রাচীর আর কুন্দন কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকে একে অন্যের দিকে। ও ভাইজান, আপনাকেও খাওন লইয়া আইছি, খাইয়ালন। অর্জুন মিষ্টি করে হাসে ময়নার দিকে তাকিয়ে। আরস ময়নার হাত ধরে এনে তাদের সামনে বসায়। কত বয়স হবে মেয়েটা? 8 কি 10? কি মায়া ভরা মুখটা, কৃষ্ণ কালো মুখশ্রী জুড়ে যেন সৃষ্টিকর্তা একরাশ মায়া ঠেলে দিয়েছে। বেগুনি রঙা একটা ফ্রক, খালি পা, নাকে ছোট্ট একটা নাক ছবি। কি নজর করা মিষ্টত্ব এতেই। তুই যে রোজ আমাদের জন্য খাবার নিয়ে আসিস, তোর মা রাগ করে না? ময়না ফিক করে হেসে দেয়, কিন্তু হাসিটা কেমন ছিল বিষাদে মাখা মনে হয় ওদের। হাসছিস যে? মা থাকলে না রাগ করবো? আমার মা তো আর নাই ভাইজান। কোথায় গেছে তোর মা? আব্বাই কইছে মা ওই আকাশের তারা হইয়া গেছে গা। আমিও যাইতে চাই মায়ের কাছে। বাজান কইছে একদিন আমিও যাবো মায়ের কাছে, আমিও তারা হইয়া যাবো। ওরা হতভম্ব হয়ে যায়। এতটুকু মেয়ের মা নেই, আর ওটাও জানেও না। ওরা এখানে আসার পর থেকে মেয়েটা খাবার দিয়ে যায়, কখনো পরিবার সম্পর্কে জানা হয়নি। তাহলে এত রান্না কে করে? ও মা, বাজান করে। বাজান কইছে খাবার লইয়া ওই ভাইজানকে দিয়ে আসো। এই ভাইজানটা হলো আমাদের হিরো, তাগো খাওয়াইলে আল্লাহর সোয়াব দিব। আর সে চোখে পানি চলে আসে। ময়নাকে মুখে টেনে ধরে সে, ভাইজান একটা কথা কমো, রাগ করবেন না তো? অর্জুন খেতে খেতে বলল, না, রাগ হব না, বল। আমারে যুদ্ধে নিবেন? ওরা খাওয়া থামিয়ে অবাক হয়ে ময়নার দিকে তাকায়। ময়না নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কি বললি তুই? ভাইজান নিবেন আমারে যুদ্ধে? বাজান কইছে আমাদের জন্মভূমিও আমাদের মা। নিজের মারে তো সেই কোন ছোট্টবেলায় হারাই ফেলছি। এখন এই মারে হারাইতে চাই না ভাইজান। আমার শরীরে অল্প একটু রক্ত আছে। বাজান কইছে দেশ স্বাধীন করতে মেলা রক্ত লাগে, একদম তাজা রক্ত। আচ্ছা ভাইজান, আমার এইটুকু রক্ত দিলে তো কিছুটা আগাইয়া থাকবো বলেন? নিবেন আমারে যুদ্ধে? অর্জুন পাতেই হাত ধুয়ে ফেলে। অসম্ভব কান্না পাচ্ছে তার। সে তার ছোট ভাইদের সামনে চোখের পানি দেখাতে চায় না কখনো, তাহলে ওরাও দুর্বল হয়ে পড়বে। অর্জুন সিগারেটের প্যাকেটের হাতে নিয়ে বাইরে চলে যায়। ওরা জানে এখন অর্জুন তার চিৎকার করে কাঁদবে। ময়না ব্যস্ত চোখে আরশের দিকে তাকিয়ে বলল, ও ভাইজান, বিশ্বাস করেন আমি পারবো। আমি খুব ভালো ডাঙ্গুলি খেলবার পারি। হবে না এতে? আরশ মুচকে এসে ময়নার মাথায় হাত দিয়ে বলল, এতে তো যুদ্ধ হয় না রে ময়না, আরো অনেক কিছু জানতে হয়। তুই অনেক বড় হ, বড় হয়ে তখন দেশের জন্য কাজ করবি। ময়নার মনটা একটু খারাপ হয়, মুখটা অন্ধকার হয়ে ওঠে তার। পরক্ষণই আবার উৎফুল্ল হয়ে বলল, ভাইজান আমি গীতও গাইতে পারি, এতে কিছু হবে না? আরশ মুগ্ধ হয়ে ময়নার দিকে তাকিয়ে বলল, তুই গান করতেও পারিস? শোনা দেখি একটা গান। ময়না উদাস মুখে বাড়ির দিকে তাকিয়ে বলল, এ দেশ তো আমার মা, আমি আর ছাড়বো না আঁচল তোমার। ওমা তুমি আমার প্রাণে, ওমা তুমি আমার জানে, তুমি ফিরে এসো বারে বার আমার কাছে। আরশ ময়নাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। বাকি সবার চোখেই পানি। দূর থেকে অর্জুন শোনে সেই দরদমাখা কণ্ঠের গান। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, বৃষ্টি নামো আজ, ধুয়ে মুছে দাও আমাদের চোখের পানি। আমাদের চোখে যে পানি মানায় না, এ পানি যেন
আগুনকে নিভিয়ে না দেয়। আকাশ, তুমি বৃষ্টি পাঠাও।